হৃদয়ের মায়াজাল, পর্ব ১৩। আপনাদের সাথে আমি আছি, মাহিয়ান আহমেদ। সকাল ৬টা ৩৩। সাদাসিধা কলেজ ড্রেসে সকাল সকাল রাস্তার মোড়ে দাঁড়িয়ে মায়া। বসন্তের হালকা উষ্ণ কুয়াশার আবির্ভাব কাটিয়ে পূর্ব আকাশে সূর্যের লাল ছটার আলোয় আলোকিত পরিবেশ। চট্টগ্রাম মুরাদপুর আবাসিক এলাকা হওয়ায় সকালের পরিবেশটা বেশ শান্ত থাকে এখানকার। কোনরূপ যান্ত্রিক বা মানুষের কোলাহল তেমন থাকে না সাত সকালে। ব্যস্ততা দেখা যায় একটু বেলা গড়ালে। যান্ত্রিক পথযাত্রীদের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের যাতায়াত দেখা যায় ৮টার মধ্যে। মায়া বাসা থেকে বের হয়েছিল আরো ভোরে, বলতে গেলে ৬টার দিকে। বাসা থেকে এই পুরো রাস্তা হেঁটে আসতে মায়ার ১৫ মিনিট লাগলো। বাকি ১৭ মিনিট ধরে সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। মায়া হাতের ফাইলটা চেপে আশেপাশে তাকালো স্বচ্ছ চোখে। রাস্তার দুপাশে দোকানপাটগুলো অনেক আগেই খুলে বসে আছে দোকানদাররা। সকালের বেচাকেনা চলছে সেখানে। রাস্তায় যান্ত্রিক গাড়ির চলাচলও ভালোই দেখা যাচ্ছে। এর মধ্যে মায়া পশ্চিম পাশের রাস্তাটা ধরে ফুটপাতের কিনারায় দাঁড়িয়ে, ঠিক হৃদের বাবার অফিসের বিল্ডিং এর নিচে। কাল মায়া এই অফিসটায় হৃদের সঙ্গে দেখা করেছিল, আর আজ সেখানটাই দাঁড়িয়ে আছে মায়া। গোটা ১৭ মিনিট পার হয়ে ১৮ মিনিটে ঠেকলো ওর অপেক্ষার প্রহর। হৃদ কাল মায়াকে সকাল সকাল আসতে বলেছিল, কিন্তু কখনো বলেনি, কিন্তু কখন বলেছিল সেই সময়টা দেয়নি। সেজন্য মায়া সারা রাত ছটফটে রাতের ঘুম হারাম করে কাকডাকা ভরে উঠি কলেজের জন্য একেবারে রেডি হয়ে চলে এসেছে এখানে। হৃদের সঙ্গে কথাবার্তা শেষ করে আবার সোজা কলেজে চলে যাবে এমনটাই মনস্থির করা। আজ মায়ার শেষ পরীক্ষা। প্রযুক্তি পরীক্ষাটা দিলেই এই যাত্রায় শেষ হবে। বিগত ২ দিন ধরে মায়ের পরীক্ষাগুলো খারাপ যাচ্ছে নিখোঁজ স্বামীর চিন্তায় চিন্তায়। আজ স্বামীর খোঁজটা নিয়েই পরীক্ষাটা ভালোভাবে দিবে মায়া। এত এত চিন্তার মাঝে মায়াজয়ীকে ঘুমন্ত অবস্থায় রেখেই বেরিয়েছে বাসা থেকে। আরিফও ঘুমেছিল। দুজনের কাউকেই বলে আসেনি মায়া। এখন মায়াকে ওরা সকাল সকাল খুঁজলে কি হবে কি জানে। মায়াকে খুঁজে না পেলেও নিশ্চয়ই টেনশন করবে। কিন্তু মায়া কাউকে বলে আসতে পারেনি। যদি বলে বের হতে চাইতো তাহলে জুই হাজারটা প্রশ্ন করত মায়াকে, যার একটা উত্তরও আপাতত মায়ার কাছে নেই। আবার জুইয়ের সামনে মিথ্যা বলেও মায়া পার পায় না। জুই চট করে ধরে ফেলে মায়ার মিথ্যাটা। সেজন্য মায়া ইচ্ছা করে জুইকে কিছু না জানিয়ে বেরিয়েছে বাসা থেকে। তবে কলেজে গিয়ে না হয় জুইকে কিছু একটা বলে বুঝিয়ে দেবে। আপাতত মায়া না হয় চুপিসারে নিজের কাজটা শেষ করুক। তারপর না হয় জুই বকা দিলেও শুনে নেবে ও। কিন্তু তারপরও কাজটা হোক। তাছাড়া মায়া ওদের বিল্ডিং এর পাহারাদার চাচাকে বলে এসেছে সে শ্রেয়াদের বাসায় যাচ্ছে। সেখান থেকে সোজা কলেজে চলে যাবে এমনটা আরিফ বা জুইকে বলতে, যদি তারা মায়ের খোঁজে আসে তো। মায়ের মনে খানিকটা ভয় কাজ করলো নিজের দুঃসাহসিকতা নিয়ে। আশেপাশে জড়তায় মিলিয়ে আবারও তাকালো। রাস্তার পথচারী অনেকেই মায়ার দিকে তাকাচ্ছে। হয়তো মায়া এই অসময়ে কলেজ ড্রেসে রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য পথযাত্রীদের দৃষ্টির ভিড় এসে। মায়া হাঁসফাঁস করলো। চোখ ঘুরিয়ে আশেপাশে পরিচিত কাউকে দেখতে পায় কিনা তাই খুঁজলো। যার কাছ থেকে হৃদ বা আসিফের খোঁজ করবে এমন কাউকে খুঁজলো। মায়ের মনে হলো সে বোকামি করে ফেলেছে ভিতরকার অস্থিরতা চেপে রাখতে না পেরে এত সকাল সকাল চলে আসাতে। মায়া ভাবলো সে কি করবে। চলে যাবে নাকি আরো কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। চলে গেলে তো আর বের হতে পারবে না, একেবারে কলেজের টাইম ছাড়া। তখন তো জুই আরিফ ওরা দুজনই মায়ের পাশে থাকবে। তখন আর হৃদ খানের সঙ্গে মায়ের আলাদা দেখা হবে না, আর না ওর নিখোঁজ স্বামীর তথ্য নিতে পারবে। মায়া ভাবলো আপাতত যাই হোক না কেন সে দাঁড়িয়েই থাকবে, যাবে না কোথাও। এবার মায়াকে যত বাজে দেখায় তো দেখাক, অন্তত আসিফের সঙ্গে দেখা না করে যাবে না ও। মায়ের অযাচিত সময় আরো ৫ মিনিট কাটলো দাঁড়িয়ে থেকে। তারপর হুট করে একই বিল্ডিং থেকে তাড়াহুড়ো করে নামলো আসিফ, ফর্মাল গেটআপে সে, কানে ফোন চেপে। হয়তো জরুরি আলাপ সারছে সে। তবে সিঁড়ির গোড়ায় আসতেই পাহারাদার একজন লোক বিল্ডিং এর গেট টেনে ধরতেই আসিফকে বের হতে দেখলো মায়া। মূলত গেটের শব্দে পিছনে ঘুরেছিল মায়া, যার জন্য আসিফের দৃষ্টি পড়লো এদিকটায়। সকাল সকাল মায়াকে বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে থাকতে দেখে আসিফ দ্রুত কল কেটে এগোলো সেদিকে। কয়েক কদমের দূরত্ব গুছিয়ে মায়াকে ডেকে বলল, আরে ভাবি, আপনি এখানে কি করছেন, তাও এত সকালে? আসিফকে দেখে মায়ের চোখ মুখ উজ্জ্বল হলো খুশিতে।
কিন্তু আসিফের মুখে ভাবি ডাক শুনলো এমনটা মনে হলো মায়ার। প্রথমে অন্যমনস্ক হওয়ায় মায়ার ভাবি শব্দটা তেমন লক্ষ্য হয়নি, আবার হয়তো করেছে। কিন্তু আসিফের মতন একজন লোক মায়াকে হুটহাট অবুঝের মতন ভাবি ডাকবে এমনটা শোভা পায় না তাকে। আসিফ লোকটা ভালো, তাই মায়ের মনে হয় সে অযাচিত ভুল ডাক শুনেছে হয়তো। কিন্তু তারপরও মায়ের নিজের মনের সংশয় কাটাতে আসিফের করা প্রশ্নের উত্তরে সুন্দর হেসে শুধালো, আপনাদের কাছে এসেছিলাম ভাইয়া। কাল রিত ভাইয়া বলেছিল ওনার সাথে সকালে দেখা করতে, সেজন্য আসলাম। আপনি তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন ভাইয়া? কোনো কাজে? ততক্ষণে আসিফ মায়ের সম্মুখে এসে দাঁড়ালো, ব্যস্ত গলায় বলল, জি আপু, আমি আপনাদের কাজেই বাইরে যাচ্ছিলাম। ভালোই হলো আপনি চলে এসেছেন। রিত ভাইকে আপনি 3 তলায় পাবেন। আপনি সিঁড়ি ধরে সোজা 3 তলায় চলে যান। এই বিল্ডিংটা ভাইদেরই, আপনি বরং উপরে যান। ব্যস্ত ভঙ্গিতে পেছনে ঘুরে আসিফ ততক্ষণে গেটের পাহারাদারকে ডেকে উঁচু গলায় মায়াকে সিঁড়ির পথে এগিয়ে দেওয়ার জন্য আদেশ করলো। মায়ের দিকে ঘুরে মুখোমুখি হয়ে আসিফ বলল, আপনি যান আপু, দারোয়ান চাচা এগিয়ে দেবে। মায়া একটু আমতা আমতা করে নিজের মনের অযাচিত প্রশ্নটা করেই ফেললো আসিফকে, আসলে ভাইয়া আপনি কি আমায় একটু আগে ভাবি ডেকেছেন? মায়ের কথায় আমতা আমতা করে বোকা হাসলো আসিফ। ততক্ষণে তাড়াহুড়োয় কি বলে ফেলেছিল লক্ষ্য করেনি আসিফ। মায়ের এখনের প্রশ্নটা করাতে টনক নড়ল, কিন্তু সেটা মুখে প্রকাশ না করে বরং অস্বীকার করলো মায়ের কথায়, না আপু, আপনি হয়তো ভুল শুনেছেন। আসিফের কথায় মায়া খানিকটা লজ্জায় পড়ল। ওর অযাচিত প্রশ্নটা এইভাবে করা ঠিক হয়নি, সেজন্য সরি বলল আসিফকে। সরি ভাইয়া, আসলে আমার। মায়ের কথা শেষ করতে দিল না আসিফ। এর মাঝেই কথা কেটে অধৈর্য গলায় বলল আসিফ, ইটস ওকে আপু, আমি কিছু মনে করিনি, আপনি উপরে যান। কথাটা বলে আসিফ আর দাঁড়ালো না মায়ের সামনে, পেছন ঘুরে উল্টো পথে চললো তাড়াহুড়ো করে। বলা যায় না বেফাস ভাবে আবারও না ভাবি ডেকে ফেলে মায়াকে, তখন হৃদ ভাই ওকে আস্ত রাখবে না। মায়া বেশ কয়েকবার আসিফের পেছন ডাকলো, কিন্তু সে শুনলো না, বরং দ্রুত পা চালিয়ে বিল্ডিং এর অপর পাশে থাকা গ্যারেজের দিকে গেল। আপাতত গাড়ি নিয়ে হৃদের বলা কাজগুলো দ্রুত সারতে হবে, নয়তো দেরি হলে হৃদ ভাই আরো ক্ষেপে যাবে। তাছাড়া মায়াও চলে এসেছে এতক্ষণে। এবার যদি আসিফ কাজগুলো করতে দেরি করে, তাহলে অবশ্যই শনি নাচবে ওর কপালে। মায়া হতাশায় আসিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে ঘাড় ঘোরালো বিল্ডিং এর দিকে। পুরো মাথা উঁচু করে দেখলো নাক উঁচু বিল্ডিংটা। এই বিল্ডিংটা কয়তলা হবে? মায়া গুনে দেখতে লাগলো। বোকার মতো মায়া গুনে গুনে 7 তলায় গিয়ে ঠেকলো। মায়া বুঝতে পারলো পুরো বিল্ডিংটা 7 তলা, রিত খান থাকেন 3 তলায়। মায়ের কি একা যাওয়া ঠিক হবে কোনো ছেলের বাসায় হুট করে, তাও এত সাত সকালে? মায়া ভাবলো রিদ খান কি আর একা থাকবে এই বাসায়? অবশ্যই তার পরিবারের কেউ না কেউ থাকতে পারে। রিদ খানের পরিবারের রিদ খানের পরিবার তো মায়াকে চিনে, নতুন আত্মীয় হয় ওদের। মায়াকে এত সকালে নিজেদের ফ্ল্যাটে দেখলে নিশ্চয়ই অবাক হবেন তারা। মায়াকে প্রশ্ন করবে, সে কি উত্তর দিবে তাদের? কি জন্য মায়া এত সকালে এখানে এসেছে সত্যিটা তো বলতে পারবে না, মিথ্যাই কিছু একটা বলতে হবে। ইতস্তত মায়া হাঁসফাঁস করলো। কি এক বিপদে পড়লো মায়া নিজের নিখোঁজ স্বামীর খোঁজ করতে গিয়ে। জীবনে যে কাজ করার ছিল না সেই কাজগুলো আজকাল করে বেড়াচ্ছে মায়া। বুকের চাপা শ্বাস ছেড়ে মায়া দ্বিধায় নিয়ে বিল্ডিং এর ভেতরে হাঁটলো। দারোয়ানের দেখানো সিঁড়ি ধরে সোজা 3 তলায় গিয়ে দাঁড়ালো। বেশ হাঁসফাঁস করে জিভ দিয়ে শুকনো ঠোঁট ভেজালো। জড়তার হাতে বেশ সময় নিয়ে পরপর কলিং বেল চাপলো। একবার, দুইবার, 3বার। পরপর বেশ কয়েকবার কলিং বেল চাপলো একটু রয়ে শুয়ে। কিন্তু তারপরও কাউকে দরজা খুলতে না দেখে মায়া এবার দ্বিমনা করলো এতবার কলিং বেল চাপতে। মায়ের মনে হলো সকালবেলা হওয়াতে বাসার সবাই হয়তো এখনো ঘুমে, আর মায়া এই মুহূর্তে তাদের ঘুমের ডিস্টার্ব করছে এতবার কলিং বেল বাজিয়ে। মায়া মনস্থির করলো আর কলিং বেল বাজাবে না। সেজন্য সুইচ বোর্ড হতে নিজের হাতটা গুটিয়ে নিতেই খট করে দরজা খুললো কেউ। তবে ওর সামনে দরজা নয়, বরং পিছনের ফ্ল্যাটের দরজা খুলে রাশভারী গলায় বলল, পিছনের ফ্ল্যাটের দরজা খুলে রাশভারী গলায় বলল, এদিকে এসো। মায়া চমকে পেছনে তাকালো, দেখলো হৃদ দরজা ধরে ঘুমন্ত চেহারায় এলোমেলো চুলে দাঁড়িয়ে। দেখে বোঝা যাচ্ছে কলিং বেলের চাপে সদ্য ঘুম থেকে উঠে এসেছে সে। মায়াকে এই মুহূর্তে দেখে হৃদ খান অবাক হয়েছে কিনা তার চেহারা দেখে মায়া ঠাহর করতে পারলো না। তাকে স্বাভাবিক মনে হলো মায়ার। তবে মায়া বেশ
চমকিত হৃদের এলোমেলো চুল আর ঘুম জড়ানো চেহারায় মায়ার মনে হয় এই প্রথম সে হৃদ খানকে দেখলো। গুছালো নয়, পরিপাটি নয়, বরং এলোমেলো এবং সুন্দর পুরুষকে দেখলো। এলোমেলো এক সুন্দর পুরুষকে দেখলো, যে দেখতে শুধু আকর্ষণীয় নয় বরং বিপজ্জনক মোহিত। মায়া বিবাহিত না হলে বা স্বামীর জন্য মায়ের মনটা না কাঁদলে এতক্ষণে নিশ্চয়ই হৃদ খানের এই রূপে গলে পড়তো সে। তবে মায়া মানতে বাধ্য, লোকটা আসলেই মাত্রাতিরিক্ত সুন্দর আর নজর কাড়ার সুদর্শন। হৃদ মায়াকে ড্যাব ড্যাব করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সে দরজা ধরে হালকা কপাল কুঁচকায়। মায়ের অপলক দৃষ্টি, ওর মনোভাব বুঝতে দেরি হলো না হৃদের। স্বাভাবিক নাই, হৃদ দরজা ছেড়ে ভেতরের দিকে যেতে যেতে মায়ের উদ্দেশ্যে বলল, ভেতর থেকে দরজাটা লক করে দাও। হৃদ চলে যেতেই মায়ের টনক নড়ল, মনে মনে নিজেকে ধিক্কার দিল। হৃদকে বেহায়া নজরে দেখায়। ছি, জীবনের সুন্দর ছেলে দেখনি মায়া, এইভাবে কারোর দিকে তাকিয়ে থাকতে হয়। লোকটা নিশ্চয়ই মায়াকে খারাপ ভাবছে। এমনি এই লোক এই লোক মায়াকে খারাপ খারাপ প্রস্তাব দেয়, পরকিয়া করতে চায়। এখন মায়ার বেহায়া দৃষ্টিতে লোকটা নিশ্চয়ই মনে করবে মায়া তার রূপে গলে গিয়ে পরকিয়া সম্পর্কে রাজি হয়েছে। মায়া বেশ অসহায় মনে করলো নিজের ভাবনায়। আজকাল ওর নিজের সাথে কি হচ্ছে সেটাই ঠাহর করতে পারছে না। মায়ের মনে হচ্ছে ও অদৃশ্য কোথাও আটকে গেছে, কেউ ওর ফিলিংস নিয়ে খেলছে, কিন্তু কে তা জানে না মায়া। আর এখানেই মায়া অসহায় হয়ে পড়ে। চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মায়া হৃদের পিছন পিছন ফ্ল্যাটের ভেতরে ঢুকলো। হৃদের কথা মতো দরজা লাগিয়ে পেছনে ঘুরতেই চোখে পড়লো ভেতরকার সাজানো সুন্দর গোটানো সুন্দর একটি ফ্ল্যাট। মায়া অবাক নেত্রে চারপাশে তাকালো। পুরো 3 তলার সমন্বয়ে এই ফ্ল্যাটটি তৈরি। এক পাশ ও পাশ দুপাশ মিলিয়ে একটা ফ্ল্যাট এটা, যার মধ্যে মায়া তখন দুটো ফ্ল্যাট ভেবে বিপরীত পাশের দরজাটাতে কলিং বেল চেপেছিল। কিন্তু হৃদ অপর দিকের দরজা খুলেছিল। প্রথমত বাহির থেকে কেউই বুঝতে পারবে না এখানে দুটো ফ্ল্যাট নয় বরং একটাতে গড়া। মায়া ভেতরে ঢুকতে ঢুকতে চোখ ঘোরালো বিলাসিতায় ভরপিণ্ড ফ্ল্যাটটির সৌন্দর্যের দিকে। এত সাজানো গোছানো সুন্দর ফ্ল্যাটটিতে হৃদকে ছাড়া আশেপাশে আর কাউকে চোখে পড়লো না মায়ার। মায়ের চোখ যখন ফ্ল্যাটের আভিজাত্য মাপতে ব্যস্ত, তখন হৃদ মায়ের ধ্যান ভেঙে পুনরায় বলল, এত সকালে আসলে যে? মায়া অল্প চমকে হৃদের দিকে তৎপর করে তাকালো জড়তার চোখে। জামাইয়ের খোঁজে দিশেহারা হয়ে থাকতে না পেরে সকাল সকাল আপনার কাছে চলে এসেছি তার তথ্য নিতে। এটা বলবে মায়া? এটা বললে নিশ্চয়ই হৃদ খান মায়াকে পাগল ছাগল মহিলা ভাববে, আবার জামাই পাগলও বলতে পারে ওকে। তখন বিষয়টা ভালো দেখাবে না বলে মায়া মিথ্যা কথা বলে মিনমিনে স্বরে, কাল আপনি আমায় সকালে আসতে বলেছিলেন, কিন্তু কয়টায় আসবো সেটা বলেননি, সেজন্য আন্দাজে এখানে চলে আসলাম। আসলে একটু পর আমার তাড়া আছে, তো তাই 8টায় আমার পরীক্ষা আছে, সেজন্য এখন না আসলে পরে আর সময় পেতাম না। দৃঢ় কণ্ঠে বলল, কিন্তু আমার জানা মতে তোমার পরীক্ষার খাতা দেয় 9টা 45 আর শুরু হয় 10টায়, রাইট? মিথ্যা বলে ধরা পড়ে যাওয়ায় মায়া এবার মিনমিন করলো। তারপর নিজের হয়ে গাইগুই করে ফের মিথ্যা বলে বলল, আমার 8টায় কলেজে একটা কাজ আছে, দ্রুত যেতে হবে বললেই এত সকালে আসলাম। হৃদ নিজের এলোমেলো চুলে দুহাতে ব্রাশ করে পেছনে ঠেলে দিতে দিতে চোখ উঁচিয়ে তাকালো দেয়াল ঘড়ির দিকে। সকাল 6টা 42 বাজে। হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়াও সেদিকে তাকালো। হৃদ জানে মায়া মিথ্যা বলেছে। স্বামীর খোঁজে যে সকাল সকাল তার কাছে চলে এসেছে সেটাও বুঝলো, তবে সে ধরা দিল না। এই মুহূর্তে ধরা দিলেই সমস্যা। এই মহিলা তখন হৃদের সুন্দর একটা মুহূর্তে দারুণ একটা প্ল্যানিংটাই নষ্ট করে দিবে। হৃদ ঘড়ির দিকে দৃষ্টি সরিয়ে ফের মায়ের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মায়াও তখন সবে দেয়াল থেকে দৃষ্টি সরিয়ে হৃদের দিকে তাকিয়েছিল। দুজনের দৃষ্টি মিলাতেই মায়া ইতস্ততই নত মস্তিষ্কের হলো। জড়তার গলায় বলল, বাসায় আর কেউ নেই? আপাতত নেই। মায়া চমকে হৃদের দিকে তাকালো। সে কি, মায়া কি ভুল করে একা একটি ছেলের ফ্ল্যাটে ঢুকে পড়েছে? এমন কেউ ওদেরকে একত্রে এখন কেউ ওদেরকে একত্রে দেখে নিলে কি হবে? নিশ্চয়ই মায়ের নামে বদনাম উঠাবে। দুই ছেলে মেয়ে একা এক বাসায় থাকায়। তাছাড়া হৃদ খান কেমন না কেমন চরিত্রের, মায়াও ঠিকঠাক জানে না। যদি কোনো মেয়ে ঘটিত বিষয় আজ পর্যন্ত মায়ের জানাশোনা বা চোখের মধ্যে পড়েনি কিছু। তারপর মায়া হৃদ খানকে ভালো বলতে পারছে না। তার কারণ
তার কারণ অন্য সব মেয়েদের সাথে হৃদ খান কেমন তা জানা নেই, তবে মায়ার সাথে এই লোক ভীষণ খারাপ। মায়াকে উল্টাপাল্টা কথা বলে, পরকীয়ার প্রস্তাব দেয়, হুটহাট কাছে চলে আসে, আবার বাজে ইঙ্গিত দেয়, আবার গা ঘেঁষে বসেও পড়ে। এমন লোকের চরিত্র কি ভালো হবে? মায়ার জন্য রিস্ক না। মায়া ভাবলো দ্রুত সে হৃদের থেকে তথ্যগুলো নিয়ে চলে যাবে, সেজন্য সোজা কথায় বসলো। লোকটার খোঁজ পেয়েছেন? ব্ল্যাক কফি চিনি ছাড়া, কিচেন ওইদিকে। মায়ের কথার বিপরীতে হৃদে কথাটা বলেই আঙুল তুলে ফ্ল্যাটের কিচেনটা দেখালো। মায়ের থেকে অনুমতি নয়, বরং আদেশ করলো তাকে কফি দেওয়ার। হৃদের কথার মাঝে মায়া তীব্র অধিকারবোধ মনে করলো। হৃদের কথার মাঝে মায়া তীব্র অধিকারবোধ মনে করলো, কিন্তু কিসের এত অধিকার হৃদের? সম্পর্কে বেআইন হয় বলে হয়তো। তাছাড়া নতুন মেহমান বাসায় আসলে তাকে দিয়ে কেউ কাজ করায়? উল্টো হৃদ খানের উচিত মেহমান হিসাবে মায়াকে চা নাস্তা করে খাওয়ানো। সেই জায়গায় মায়া এই লোকের জন্য কফি করবে? মায়া অবাক হওয়া সুরে জানতে চাইলো, আমি? প্রায় 6:45। এত সকালে নিশ্চয়ই খেয়ে আসোনি। আপাতত দুজনের জন্য নাস্তা বানাও, আমি ফ্রেশ হয়ে আসছি। অবাকে মায়া অবাকে মায়ার চোয়াল চোয়াল ঝুল পড়লো। একটার পর একটা অর্ডার। সে কি এই লোক কাজের সে কি এই লোকের কাজের মহিলা হয় নাকি? বা তার বউ যে এত অধিকার দেখিয়ে অর্ডার অর্ডার করলো? মায়া হতবুদ্ধি হয়ে আওড়ালো, তৈলাক্ত খাবার পছন্দ না আমার, সাদামাটা কিছু বানাবে। নিজের কথা শেষ করে হৃদ ড্রয়িং রুম পার হয়ে নিজের রুমের দিকে গেল। হৃদকে চলে যেতে দেখে মায়া তাড়াহুড়োয় পিছনে ডাকলো, আরে এই যে, কোথায় যাচ্ছেন আপনি? আমার কথাটা তো শুনুন, ওই লোকটার খোঁজ পেয়েছেন আপনি? হৃদ মায়ের কথার উত্তর করলো না, বরং চলে যেতে যেতে নিজ বাক্যে বলল, কিচেনে সব রাখা আছে, চেক ইট। মায়া হৃদের চলে যাওয়ার দিকে বিস্ময়ে তাকালো। ভারী অদ্ভুত লোক, সাত সকালে ডেকে কাজের মহিলা বানিয়ে দিল। একবার মায়াকে পর্যন্ত। কি লিখছে এটা? আচ্ছা, জানি না কি লিখছে, যেটা লিখছে ওইটাই পড়ি। হ্যাঁ, একবার মায়াকে পর্যন্ত করলো না, সে আদৌ আছে? এখানে জিজ্ঞাসা হবে, যে জিজ্ঞাসা, কিন্তু জিজ্ঞাসা ওয়ার্ডটা এখান থেকে মিসিং, আমি অ্যাড করে দিচ্ছি। একবার মায়াকে জিজ্ঞাসা পর্যন্ত করলো না যে সে আদৌ রান্না টান্না করতে পারে কিনা। মায়া হৃদের চলে যাওয়ার দিকে আরো একবার তাকিয়ে হাতের পরীক্ষার সাদা ফাইলটা সোফার টেবিলের উপর রাখলো। হৃদের দেখানো কিচেনে ঢুকতেই দৃষ্টি বিস্মিত হলো। বেশ বড়সড় আর সুন্দর গোছানো কিচেন। দেয়ালের ওয়াল ক্যাবিনেটের উপরের জায়গায় জায়গায় ছোট কাগজের টুকরোয় নাম লেখা আছে কোথায় কি জিনিস। মায়া ভ্রু চালু। বড়লোকি বড়লোকি কারবার সারবার। এই হৃদ খানের আরো কয়টা বাড়ি আছে কে জানে। ঢাকা টু চট্টগ্রাম, এই নিয়ে মায়া 3টা বাড়িতে গেল। বজ্জাত লোক চট্টগ্রামে এসেও পরিবারের সাথে না থেকে এই বাড়িতে পড়ে আছে। মায়া শুনেছে হৃদ খান নাকি ঢাকার খান বাড়িতেও থাকেন না, আলাদা নিজের বাড়িতে থাকে। এই আলোকে কি এমন দুঃখ থাকতে পারে যে পরিবারের সাথে না থেকে আলাদা বাড়িতে থাকেন? হিংসুটে লোক। আসলে বেশি মানুষ পছন্দ করে না বলেই এমন সমাজ ছাড়া, ছন্ন ছাড়া আলাদা থাকেন। এই লোককে বিয়ে করলে হয়তো এমন বগুড়ে মেয়ে দেখে বিয়ে করবেন, যার মাথার তার ছিঁড়া হবে, সহজ ভাষায় উল্টো বুঝবে। আল্লাহ জানে কোন মেয়ের কপাল ফাটবে, যার হৃদ খানের মতো ঘাটতেরা মানুষ স্বামী হিসেবে জুটবে। মায়া তো এখনই হৃদের বউয়ের জন্য মায়া হচ্ছে। মায়ের তো এখনই হৃদের বউয়ের জন্য মায়া হচ্ছে। আহারে বেচারি। সেলফ খুঁজে খুঁজে নুডলসের আয়োজন বের করলো। অল্প ঝালে হাতে হাতে কাজ চালিয়ে নুডলস বানালো। মায়ার কি যে একটা সমস্যা বানান বানান ভুলগুলোর জন্য। মায়া জানা হৃদ, মায়া জানে, কিন্তু এখানে লিখছে জানা। মায়া জানে হৃদ ঝাল খেতে পারে না, একবার শুনেছিল, সেজন্য কম ঝালের আয়োজন করলো। আপাতত নুডলসের থেকে বেশি কিছু মায়া বানাতে পারবে না, কারণ অন্যের বাসায় এসে যা খুশি রান্না করা যায় না, বিষয়টা খারাপ দেখায়। তাছাড়া কিছু রান্না করতে গেলে বেশ সময়ের প্রয়োজন দরকার, যেটা আপাতত মায়ের হাতে কম। তাছাড়া মায়ের জলদি জলদি হৃদের সঙ্গে কথা বলে বেরিয়ে পড়তে হবে। এত সময় নিয়ে দুটো মানুষ একই ফ্ল্যাটে দরজা লাগিয়ে থাকাটা ভালো দেখায় না। মায়া রান্না শেষ করে বড় বাটিতে নুডলস ঢেলে ডাইনিং এ রাখতে রাখতেই হৃদের রুমের দিকে উকি মারলো। দরজা এখনো বন্ধ। ছেলে মানুষ এত কি আয়োজন করে ফ্রেশ হয় আল্লাহ জানে।
মায়া নুডলসের বাটি রেখে ফের কিচেনে গেল। হৃদের জন্য ব্ল্যাক কফি বানিয়ে ডাইনিং এ আসতে আসতে হৃদের মুখোমুখি হলো। ততক্ষণে হৃদ গোছল সেরে সাদা পাঞ্জাবি পরে ডাইনিং এর চেয়ার টেনে বসলো। একদম গোছানো আর পরিপাটি হৃদ খান। সকালে ঘুম থেকে ওঠা এলোমেলো হৃদ খান আর নেই। মায়া হৃদের দিকে তাকাতে তাকাতে হাতের কফিটা হৃদের দিকে এগিয়ে দিল। হৃদ কফিটা হাতে নিয়েই মায়ের দিকে তাকিয়ে চুমুক বসালো। এত সকালে নুডলস খাবো? নুডলস ছাড়া আর কিছু বানাতে পারো না? হৃদের কথায় মায়া চেয়ারের পেছনে দাঁড়িয়ে মিনমিন করে বলল, পারি। তাহলে বানালে না কেন? অন্য কিছু বানাতে সময়ের প্রয়োজন, কিন্তু আমাকে তো এখনই চলে যেতে হবে। সেজন্য নুডলস ছাড়া আর কিছু দ্রুত বানাতে পারিনি। হৃদ কিছু বলল না মায়াকে। আপাতত কিছু বলার ইচ্ছে নেই তার। মায়ার অন্য চিন্তা, কাজ সুন্দরভাবে শেষ হলেই হয়। হৃদ হাতের কফিটাতে চুমুক বসাতে বসাতে মায়ের উদ্দেশ্যে বলল, প্লেটে সার্ভ করো। মায়া চমকে গোল গোল চোখে তাকালো হৃদের দিকে। আশ্চর্য! মায়া এই লোককে বেড়ে খাওয়াবে কেন? এই লোকের কে হয় মায়া? কিছুই তো না। এমন অধিকার দেখাচ্ছে যেন মায়ের উপর সব থেকে বেশি অধিকার এই লোকের। আজব! সামনে রাখা আছে অথচ মায়াকে বলছে বেড়ে খাওয়াতে। মায়া মনে মনে চাইলো হৃদের মুখের উপর মানা করে দিবে, সে বলবে আমি বেড়ে টেড়ে খাওয়াতে পারবো না। রেঁধে এনেছি, এবার নিজের হাতে খেলে খান, নয়তো খাওয়া লাগবে না। অথচ মনের কথাগুলো মায়া মনে মনে মনেই বলতে পারলো, কিন্তু সামনে বলতে পারলো না। হৃদের কাছে সাহায্য চেয়েছে বলে। মায়া যদি সামান্য বেড়ে খাওয়াতে মানা করে, তাহলে হৃদও মায়াকে ওর নিখোঁজ স্বামীর তথ্য দিবে না বলে। মায়া বাধ্য হয়ে হৃদের প্লেটে নুডলস তুলে দিয়ে চামচ এগিয়ে দিল। হৃদ নুডলসের প্লেটে চামচ দিতে দিতে মায়ের উদ্দেশ্যে বলল, দ্রুত খাওয়া শেষ করো, মানুষ আসবে। কিসের মানুষ? হৃদের কথায় চমকে মায়া কথাটা বলল। হৃদ তখনও মায়ের দিকে তাকালো না। সে ততক্ষণে নুডলসের চামচে মুখ তুলে ফেলেছে। নুডলস চামচে চামচে মুখে তুলে ফেলেছে। হৃদের অল্প অল্প কথা মায়াকে মাঝে মধ্যে ভীষণ রাগ দেয়। মায়া উত্তেজনায় হৃদকে ফের প্রশ্ন করবে, তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে আচানক। মায়া চমকে ভয়ার্ত মুখে দরজার দিকে দরজার দিকে তাকালো। লোকটার কোনো ভাবান্তর নেই। সে চুপচাপ খেয়েই যাচ্ছে। বাসায় কে আসলো? ওদের দুজনকে একত্রে দেখলে কি হবে সেটার টেনশনে মায়া ভয়ে অস্থির হলো। দরজার দিকে তাকিয়ে মায়া অস্থির চিত্তে বলল, কে জানি এসেছে, আমাদের দুজনকে দেখলে যদি খারাপ ভাবে। মায়ের কথায় হৃদ বেশ বিরক্ত হলেও মায়ের দিকে তাকালো না, বরং খেতে খেতে ভারী গলায় বলল, আসিফ হবে। সত্যি? হৃদয় উত্তর করলো না। সে আপাতত খাবারটা শেষ করতে চাচ্ছে। পরপর কলিং বেল বাজাতে মায়া ইতস্তত করে দরজা খুলে দিল। চোখে পড়লো কালকের সেই রাহাত ছেলেটি, যে মায়াকে রাকিবের হাত থেকে বাঁচিয়েছিল। মায়া এই ছেলেকে সকাল সকাল হৃদের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেল। যদি মায়াকে খারাপ মেয়ে ভেবে রাহাত রাকিবকে বলে দেয়, তাহলে রাকিব ভাই নিশ্চয়ই আরিফকেও বলে দিবে। মায়া ভয়ার্ত মুখে রাহাতের হাসি হাসি মুখটার দিকে তাকিয়ে ভীতু গলায় বলল, ভাইয়া আপনি? রাহাতের ছটফটে উত্তর আসলো তক্ষুনি। হাতের প্যাকেটগুলো মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, জি ভাবি আমি। আসিফ ভাইয়া আপনাদের জন্য খাবার পাঠিয়েছে, নিন। মায়া ভয়ে ভয়ে খাবারের প্যাকেটগুলো হাতে নিতেই রাহাত তাড়া দেখিয়ে চলে যেতে যেতে বলল, আসি ভাবি, কিছু প্রয়োজন হলে ডাকবেন, আমি নিচেই আছি, আসসালামু আলাইকুম। গমগমে পায়ে দ্রুত সিঁড়ি ধরে নিচে নেমে গেল রাহাত। মায়া সেদিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। যাক, ছেলেটা মায়াকে খারাপ চোখে দেখেনি, ভয় কাটলো। মায়া দরজা লাগিয়ে ফের ডাইনিং এ আসলো। হাতের প্যাকেটগুলো টেবিলের উপর রাখতে রাখতে বলল, আসিফ ভাই খাবার পাঠিয়েছে আপনার জন্য, নিন। কথাগুলো বলতে বলতে প্যাকেটের ভিতর হতে খাবারের বক্সগুলো খুলে হৃদের সামনে রাখলো। আমার অলরেডি ডান, তুমি শেষ করো। সমস্যা নেই, আমি ঠিক আছি, খাওয়া লাগবে না। আমি কলেজে গিয়ে কিছু খেয়ে নিব। ওকে। হৃদ বিরক্তি কণ্ঠে কথাটা বলল। মায়া বেশ লজ্জিত হলো হৃদকে এইভাবে বলতে দেখে। আরে মানুষ তো দুই একবার এমনিতেও সাধে খাওয়ার জন্য, অথচ এই লোক মায়াকে একবারও সাধলো না মায়ার না করাতে। মায়ের তো সত্যি সত্যি খিদে পেয়েছে। মায়া লজ্জিত হয়ে যেতে যেতে নিতে হৃদ পিছনে ডেকে বলল, আমার কথা আছে, বসো এখানে। মায়া ভাবলো স্বামীর বিষয়ে কিছু বলবে, সেজন্য চেয়ার টেনে সঙ্গে সঙ্গে বসে পড়লো হৃদের পাশে। তীব্র আগ্রহ নিয়ে হৃদের মুখের দিকে তাকাতেই হৃদ একটা প্লেটে মায়ের জন্য আসিফের আনা খাবারের বক্সগুলো থেকে খাবার তুলে বেড়ে মায়ের সামনে প্লেট রাখতে রাখতে বলল,
নিশেন লিখছে, নিশেন কি আমি জানি না, নিশেন আমি আচ্ছা নিশেন না, এটা হবে লিসেন, ওকে। আমার উপন্যাস লেখা উচিত, যেভাবে করে আমি মানে বলতেছি, আমি কথাগুলো বুঝতেছি, তার মানে আমার উপন্যাস লেখা উচিত, বুঝছেন? লিসেন, আমি ফ্রিতে কিছু করি না, করার করার ইচ্ছাও নেই। মানব দরদি কিন্তু আমার বাবা, আমি নই। সেক্ষেত্রে বিনিময় ছাড়া কোনো কাজ আমার হাতে ওঠে না। তোমার ক্ষেত্রেও তাই। আমার কাছে সাহায্য চেয়েছো, আমি অবশ্যই করব, কিন্তু তার বিনিময়ে আমাকে দিতে হবে। সোজা কথা বলতে গেলে এক হাতে নিন অন্য হাতে দিন, মানে হাতে হাতে সম্পর্কের বিষয়টা। কিন্তু তুমি আমার চাহিদা অনুযায়ী পারিশ্রমিক দিতে পারবে না, কারণ তোমার কাছে এত টাকা নেই। নাই থাকতে পারে, ছোট মানুষ তুমি, এত টাকা থাকার কথাও না। সেজন্য আমি অফার করেছিলাম তোমার দুটো কিডনি থেকে একটি কিডনি আমাকে দিয়ে দিতে। আমি তা বিক্রি করে 2 লাখ এমনি পেতাম, কিন্তু তুমি তাতেও রাজি নও, কারণ তোমার ধারণা তুমি মরে গেলে তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারে। আসলে এমনটা আমিও কারণ আসলে এমনটা আমিও ধারণা করি, বউ মারা গেলে স্বামীর আরেকটা বিয়ে করা উচিত। আচ্ছা যাই হোক, তুমি যখন তোমার একটা কিডনি দিতে ইচ্ছুক নও, সেজন্য আমি ভাবলাম তোমার না হয় তোমার স্বামীর একটা কিডনির ডিল ডান করি। আমি তাকে খুঁজে পেলে তার একটা কিডনি আমি রেখে দিব আমার পাওনাদার 2 লাখ টাকার দায়ে। এতে তুমিও মরবে না, তোমার সংসারে দ্বিতীয় নারীও আসবে না। আমাদেরও পরকীয়ার সম্পর্কটা থাকলো, তবে ভয় নেই। একটা কিডনি দিয়েও কিন্তু মানুষ বাঁচে অনেক বছর, মরে না। নিজের মুখে আবারও পরকীয়ার প্রস্তাবটা পেয়ে মায়ার নাক মুখ কুঁচকালো। দুনিয়াতে এত সম্পর্ক থাকতে মায়া কেন দুনিয়াতে এত সম্পর্কে থাকতে মায়াকে কেন এত বাজে একটা প্রস্তাব দেয় বুঝে না। তারপরও মায়া এখন গলা উঁচিয়ে হৃদের সাথে তর্ক করতে চাইলো না, যেহেতু হৃদ এখন মায়াকে ডেকে নিশ্চয়ই কিছু বলবে। তাছাড়া কিডনি কিডনি মায়ের যাক বা ওর স্বামীর একই কথা, লোকটাকে খুঁজে পেলেই তো হলো। মায়া হৃদের কথায় ঘাড় বেঁকে সম্মতি দিল। মায়ের সম্মতি দেখে হৃদ একটা ভ্রু উচালো। নারী আসলেই সব পারে। স্বামীর কিডনি তার অগোচরে পর্যন্ত বিক্রি করে দিতে পারবে, তারপরও নিজের সংসারে পরনারী চায় না। হৃদ মায়াকে তীক্ষ্ণ নজরে দেখতে দেখে হৃদ মায়াকে তীক্ষ্ণ নজরে দেখতে দেখে মানে কি, দেখতে থাকে হবে। যাই হোক, আচ্ছা এখন আবার হচ্ছে আমরা অন্য প্লটে চলে আসছি। এখান থেকে হয়তো সামনে আরো কিছু আসবে, মনোযোগ সহকারে শোনেন। কলেজে ঢুকতে ঢুকতে মায়ার 9টা বেজে গেল। আসিফ হৃদের গাড়ি করে মায়াকে এইটুকু পথ দিয়ে গেল। এতক্ষণে কলেজে বেশ ভালোই আনাগোনা হয়েছে স্টুডেন্টের। জুই কখনো জুই এখনো কলেজে আসেনি, হয়তো একটু পর আসবে। তবে শ্রেয়াকে দেখা গেল কলেজের চত্বরেই। অবাক চোখে মায়ের দিকে তাকিয়েছিল সে, হয়তো বোঝার চেষ্টা করছিল মায়া হৃদের গাড়িতে কিভাবে আসলো। মায়া প্রথমে বুঝলো না শ্রেয়ার দৃষ্টির কারণ, কিন্তু তারপরে ঠিকই বুঝলো যখন শ্রেয়া মায়াকে এই নিয়ে প্রশ্ন করলো সে কিভাবে হৃদের গাড়িতে আসলো। মায়া খুব স্বাভাবিক ন্যায় জানালো সে হৃদের সাথে দেখা করতে গিয়েছিল, সেজন্য হৃদের গাড়িতে করে আসা। তবে মায়া বিস্তারিত ভেঙে না বললেও শ্রেয়াও বিস্তারিত জানার আগ্রহ দেখালো না, বরং শ্রেয়ার যেটা জানার আগ্রহ দেখালো সেটা হলো, তোর হৃদ ভাইকে কেমন লাগে মায়া? দুই বান্ধবী কলেজ ভবনের দ্বিতলার করিডোরে দাঁড়িয়ে। পরীক্ষা 10টায়, জলদি আসায় তাই আপাতত ক্লাসের সামনে দাঁড়িয়ে। শ্রেয়ার কথায় মায়া করিডোরের রেলিংয়ের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে শ্রেয়ার দিকে কপাল কুঁচকে তাকালো। লহাময় গলায় শ্রেয়ার প্রশ্নটা শুধরিয়ে জানতে চাইলো, কেমন লাগে মানে কি, কি বোঝাতে চাইছিস, ঠিকঠাক প্রশ্ন কর, তারপর না হয় উত্তরটা আশা করিস। মায়ার কথায় কিঞ্চিত বিরক্ত হলো শ্রেয়া। তারপরও মায়াকে বোঝাতে চেয়ে বলল, ঠিকঠাক প্রশ্নই তো করলাম, ছেলে হিসেবে হৃদ ভাইকে তোর কেমন লাগে? শ্রেয়ার প্রশ্নে মায়ের কঞ্চিত কপালের ভাঁজ শীতল হয়। বেশ অবজ্ঞা করেই বলল, কেমন আবার লাগবে, 8-10টা ঠিকঠাক মানুষের মতনই লাগে। তবে ওনার রাগ অহংকারের সাথে সাথে লোকটা একটু বেশি সুন্দর। এত সুন্দর মানুষের বউগুলোর কপাল খারাপ হয় বুঝলি। সুন্দর পুরুষগুলা বউকে ভালোবাসতে চায় না, কারণ তাদের নিজের রূপের অহংকারই শেষ হয় না। সেখানে বউদের রূপ তো ডাল ভাত বুঝলি। এই পুরুষগুলোর বাহিরে নজর বেশি থাকে। বিয়ের পর পরকীয়া সম্পর্ক কিন্তু এদের দিয়েই হয়। যদি যদিও সবটা আমার ব্যক্তিগত মতামত, তবে এই কারণে ব্যক্তিগত মতামত তবে এই কারণে আমার
সুন্দর পুরুষে অ্যালার্জি সহ্য হয় না। আমি তো নিজের জন্য কালো পুরুষই নির্বাচন করব। যে আমার রূপের প্রশংসা করতে, করতে পঞ্চমুখ থাকবে। সারা জীবন আমার আঁচল ধরে ঘুরবে আর বলবে, "বউ আমাকে একটু ভালোবাসো। দেখো তোমার ভালোবাসায় আমি কাঙাল হয়ে যাচ্ছি দিন, দিন।" ভালোবাসায় এত কৃপণতা করলে চলে বলো? তারপর যেদিন আমি একটু রাগ-টাগ দেখাবো, সেদিন সে এসে বলবে, বউ ধরো তো এই পড়া পানিটা খাও। পীর বাবার থেকে এনেছি তোমার জন্য। এই পানি পড়াটা খেলে তুমি আর রাগ-টাগ করবে না, বরং আমাকে বেশি, বেশি ভালোবাসবে। এটা ভালোবাসাবাসির পানি পড়া। তুমি বরং খাও, খাও। মায়ের ব্যক্তিগত মতামত আর স্বামীকে নিয়ে অদ্ভুত কথাবার্তায় হতভম্ব হয়ে শ্রেয়া বলে, ভালোবাসার জন্য বুঝি কেউ পানি পড়া খাওয়ায়, এটাও সম্ভব বুঝি? মায়ের দৃঢ় গলায় উত্তর আসলো তক্ষুনি, অবশ্যই সম্ভব। সোলমেট বুঝিস? বিবাহিত জীবনের যারা সোলমেট পায় তারা দেখবি এমন ছোট বড় সব পাগলামোই করে বেড়ায় পার্টনারের জন্য। তাই আমিও আল্লাহর কাছে নিজের জন্য একটা সোলমেট চাই। সে যেমনই হোক কিন্তু আমার সোলমেটই হোক। আমার বিশ্বাস আমি পাবো। আর সেজন্য সোলমেট হিসেবে নিজের জন্য একটা কালো ছেলেকে চাই। নয়তো দেখা যাবে হৃদ খানের মতন সুন্দর কোনো পুরুষ যদি স্বামী হিসেবে কপালে জোটে, তখন জামাই আমার পেছনে পেছনে নয়, বরং আমি জামাইয়ের পেছনে পেছনে পীর বাবার পড়া পানি নিয়ে ঘুরতে হবে তার ভালোবাসা বাড়ানোর আশায়, বুঝলি? মায়ের চিন্তা ভাবনার ধরন সবসময় সবার থেকে অদ্ভুত হয়। সেজন্য যেখানে সবাই নিজের জন্য পারফেক্ট হৃদ খানের মতন জামাই চায়, সেখানে মায়া এমনভাবে হৃদকে অবজ্ঞা করছে যেন হৃদ সুন্দর হয়ে পাপ করে ফেলেছে। মায়ের মতে হৃদের মতন তুচ্ছ জিনিস আর কিছুই হতে পারে না। স্ত্রী আগ্রহ নিয়ে জানতে চাইলো, আচ্ছা ধর, যদি তোর নিখোঁজ জামাই কোনোভাবে হৃদ ভাইয়ের মতন সুন্দর কোনো পুরুষ হয়, তাহলে কি করবি? শ্রেয়ার কথায় মায়া আবারও দৃঢ়তা দেখিয়ে বলল, উহুম, হবে না। আমার জামাই হৃদ খানের মতন এত সুন্দর হবে না। লোকটাকে আমি সেদিন রাতের আঁধারে যদিও এত দেখিনি, তবে আমি ওয়ারেন্টি দিয়ে বলতে পারি সে এত সুন্দর হবে না। আমার জামাই লম্বা সম্বা বলিষ্ঠবান কালো কোনো পুরুষ মানুষ হবে দেখিস, একদম আমার মন মতন। মায়ের কথায় খানিকটা অসন্তুষ্টি গলায় গলায় ঝাঁঝালো শ্রেয়া। বিরক্তি নিয়ে বলল, না দেখে এমন ওয়ারেন্টি দিচ্ছিস কিভাবে তুই? যদি সত্যি সত্যি সে হৃদের মতন সুন্দর কোনো পুরুষ হয় তাহলে কি করবি? জামাই সুন্দর বলে ছেড়ে দিবি, হ্যাঁ? এবার মায়ের গলায় দৃঢ়তা নুইয়ে আসলো, কণ্ঠ খাদে এনে বলল, এমন ছোটখাটো বিষয়ে জামাই ছাড়লে হবে বল? শত শত হলেও বউ হই আমি, তার দায়িত্ব নিয়ে বেশি বেশি পীর বাবার পড়া পানি খাওয়াবো, এই আর কি। স্বামীর প্রসঙ্গ আসাতে মায়া কেমন গলে গিয়ে পল্টি নিল কথায় কথায়। মায়ার কথায় একটা অন্ধ লোকও বলে দিতে পারবে মায়া ওর স্বামীকে কতটা চায়। আচ্ছা, যদি কখনো এমন হয় যে মায়ার ভালোবাসার স্বামী মায়ারই কোনো অপছন্দের মানুষ বের হলো, তখন কি একই ভালোবাসা থাকবে মায়ার, যেমনটা এখন দেখাচ্ছে স্বামীর জন্য? শ্রেয়ার মনে বেশ কৌতূহল জাগলো। আচ্ছা মায়া আচ্ছা মায়া মায়া তো হৃদ ভাইকে অপছন্দ করে, তাহলে শ্রেয়া কি হৃদ ভাইকে দিয়ে একটা উদাহরণ দিবে মায়াকে? মায়া কি উত্তর দেয় অন্তত জানতে পারবে শ্রেয়া। আচ্ছা মায়া, এমনিই ধর, জাস্ট কথার কথা জিজ্ঞেস করছি, হ্যাঁ? যদি এমন হয় তোর নিখোঁজ স্বামী কোনোভাবে তোর অপছন্দের হৃদখান বের হলো, তাহলে তুই কি করবি এটা জানার পর? মায়া ভাবলো না এক মুহূর্ত, চট করে উত্তর দিল, প্রথমত সে হবে না, নো চান্স। তারপরও যদি মনে করতে বলিস, তাহলে যেটা স্বাভাবিক সেটাই করব। বিচ্ছেদ মানে তালাক। হ্যাঁ, তুই যে এখন এতটা ভালোবাসিস সেটা ভুলে যাব। যদি ভাই ছাড়তে না চায় ছাড়িয়ে নিব। তারপরও ভাইয়ের সাথে থাকবি না? না। মায়ের দৃঢ় গলায় মায়ের গলা। উফ, কেন এমন লেখা? আমার রাগ উঠা যায় ভাই। কি পড়তে বলছেন আপনারা আমারে? এটাই কিন্তু হৃদমায়ার প্রেম গাথা, হ্যাঁ? হৃদয়ের মায়া জাল, এটাই হৃদমায়ার প্রেম গাথা। উনি, আচ্ছা বাদ দেই, চিল। এভাবে কারো সমালোচনা করা ঠিক না, কিন্তু যদি নিজেরা পড়তেন তাইলে আসলে বুঝতে পারতেন। মায়া দৃঢ় গলার কথায় শ্রেয়া বুঝতে পারে মায়ার আসলেই হৃদকে পছন্দ না, কোনোভাবেই না। এজন্য অযৌক্তিকভাবে হৃদ ভাইকে উদাহরণ দেওয়াটা হয়তো শ্রেয়ার ঠিক হয়নি। শ্রেয়া বলল, তোর এত অপছন্দ কেন হৃদ ভাইকে? তাকে অপছন্দ করার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হলো, হৃদ খান কখনোই আমার ব্যক্তিগত ওই মানুষটা হিসাবে আমার কল্পনাতে আসেনি। শ্রেয়া বেশ হেসেই উড়িয়ে দেওয়ার মতন করে মায়ের পাশ ঘেঁষে করিডোরের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বলল, তোর হৃদ ভাইকে পছন্দ না, অথচ আমি তার কাজিন হই।
আমার চোখের দেখা কত মেয়ে যে হৃদ ভাইয়ের জন্য মুখিয়ে থাকে। আমি স্কুলে গেলে সিনিয়র আপুরা পর্যন্ত হৃদ ভাইকে চিঠি দিত আমাকে দিয়ে। আমি কখনো ওই চিঠিগুলো হৃদ ভাইকে দিতাম না থাপ্পড় খাওয়ার ভয়ে। রাস্তার ডাস্টবিনে ফেলে দিতাম আর আপুদের গিয়ে বলতাম হৃদ ভাই ছিঁড়ে ফেলে দিয়েছে। তাছাড়া তুই এখন হৃদ ভাইয়ের নতুন আত্মীয় হয়েছিস, একটু আশেপাশে চোখ ঘুরালেই অবশ্যই দেখবি কত মেয়ে ভাইকে চায়। এমনকি আমার কাজিন হৃদ ভাইয়ের খালাতো বোন শশী আপুর ক্রেজ তো তুই এখনো দেখিসনি। বাপরে, দেখলে তুই অবশ্যই শকড হবি। আমি এখন বলবো না, তুই অবশ্যই নিজের চোখেই দেখতে পারবি দ্রুত। তাছাড়া আমি যতটুকু জানি হৃদ ভাই আর শশী আপুর মধ্যে নাকি প্রেম প্রেম সম্পর্ক আছে। পারিবারিকভাবে বিয়েও ঠিক, হয়তো সামনে হয়েও যাবে। অথচ তুই বলছিস তোর হৃদ ভাইকে পছন্দ না। তোর জায়গায় আমি হলে তো এমন সুন্দর বিয়ের উপর ক্র্যাশ খেয়ে তার প্রেমে উষ্টা খেয়ে পড়তাম সেই কখন। কিন্তু তুই হয়তো ইন্টারেস্টই দেখাচ্ছিস না। হৃদের প্রেম ভালোবাসার সম্পর্ক শুনে মায়ের তেমন ভাবান্তর হলো না, বিষয়টা পাত্তাই দিল না। যেহেতু হৃদকে ওর পছন্দ না, তাই হৃদের প্রেম বা বিয়ে নিয়ে ওর মাথা ব্যথা নেই। মায়া হৃদের প্রেমের সম্পর্কটা স্বাভাবিকভাবেই ধরে নিয়ে বলল, বিষয়টা আসলে ইন্টারেস্টেড না, বিষয়টা ভালোবাসার। হৃদ খান আমার জীবনে আসার আগে থেকেই আমি বিবাহিত ছিলাম এবং ততদিনে নিখোঁজ স্বামীকে মন দিয়েও বসে আছি। সেজন্য আমার কখনো ওই প্রেম প্রেম চোখে হৃদ খানকে বা অন্য কোনো ছেলেকে দেখা হয়নি। 8-10টা সাধারণ মানুষের মতোই হৃদ খানকে দেখে এসেছি। যদি আমি বিবাহিত না হতাম তখন হয়তো সুন্দর বিয়ে হিসেবে হৃদ খানের রূপে গলে পানি পানি হতাম। কিন্তু আফসোস, আমি অলরেডি একজনের প্রেমে গলে বসে আছি। সেখানে অন্য কেউ ঢোকা নো চান্স বেবি। দাঁড়ান একটু পানি খাই। যদিও পজ করতে পারতাম, কিন্তু কেন? ব্রেক তো নেওয়া উচিত তাই না? একটু পানি তো খাওয়া উচিত, এতটুকু তো ওয়েট করতেই পারেন আপনারা। আচ্ছা, মায়ের পরীক্ষা শুরু হয় 10টায়। স্বাভাবিকের ন্যায় জুইয়ের হাতে বকাঝকা শুনতে হয়েছিল মায়াকে। কিন্তু শ্রেয়ার সাথে মায়া সকালে বের হয়েছিল এমনটা শ্রেয়া বলায় এই যাত্রায় বেঁচে যায় মায়া। নয়তো আজ জুই মায়ার নামে বিচার তুলতো আরিফের কানে। দিন দিন মায়া কেমন বেপরোয়া আচরণ করছে স্বামীর খোঁজে, যেটা মায়ার জন্য মোটেও ঠিক নয়। এই তো এখনো মায়া এক অপ্রত্যাশিত কাজে করে বসলো। পরীক্ষা চলাকালীন কি মনে হওয়াতে তাড়াহুড়োয় মায়া খাতা জমা দিয়ে বের হয়ে গেল সবার আগে। ঘন্টাখানিক সময় পরীক্ষার তখনও ঘন্টাখানিকটা সময় বাকি আছে। ক্লাসে সবাই পরীক্ষা দিচ্ছে আর মায়া তাড়াহুড়ো করে স্যারকে খাতা জমা দিয়ে ফাইল নিয়ে বের হয়ে গেল অসুস্থতার দোহাই দিয়ে। অথচ জুই জানালা দিয়ে ঠিক দেখেছে মায়া দৌড়ে কলেজের গেট দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। জুইয়ের রাগে দাঁতে দাঁত পিষলো। কাল কোচিং থেকে আর আজ পরীক্ষা হল থেকে মায়া বেরিয়ে গেল অসুস্থতার বাহানা দিয়ে। নিশ্চয়ই মায়া কোথাও কিছু ঝামেলা পাকাচ্ছে, নয়তো এমন অদ্ভুত আচরণ কেন করবে? জুইয়ের সন্দেহ বাড়ে। পরীক্ষা শেষ করি যে জুই মায়াকে ধরে বেঁধে সবকিছুর প্রশ্ন করবে, জানতে চাইবে মায়া কেন দুদিন ধরে এমন অদ্ভুত আচরণ করেছে, কেন পরীক্ষাগুলো খারাপ করছে ইচ্ছাকৃতভাবে। মায়া হন্তদন্ত হয়ে রিকশায় চড়ে বসলো হৃদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। মায়া অস্থির নায় ছটফট করছে রিকশায় বসে। মায়া এত বড় কুৎসিত কাজটা কিভাবে করলো? নিজের স্বার্থের জন্য স্বামীকে খুঁজতে গিয়ে তারই একটা কিডনি বিক্রি করার অনুমতি দিয়ে আসলো হৃদ খানকে। এটা অন্যায়, তার থেকেও জঘন্য পাপ হয়েছে মায়ার কাছে। কাউকে ভালোবাসলে তার ক্ষতি করা যায় না, শুধু ভালো রাখার দোয়া করা যায়। মায়া তো ওর স্বামীকে ভীষণ ভালোবাসে, তাহলে লোকটার এত বড় ক্ষতি কিভাবে করলো মায়া? ওর বুক কাঁপলো না? মায়াকে আদৌ ওর স্বামীকে ভালোবেসেছে? যদি ভালোবাসতো তাহলে এমনটা মায়া কখনোই করতে পারতো না ওর স্বামীর অগোচরে। তীব্র অপরাধ বোধে মায়া রিকশার মধ্যেই ঝরঝর করে কেঁদে উঠলো। যে লোকটাকে ও এখনো দেখেনি পর্যন্ত, সেই লোকটাকে কত বড় বিপদে ফেলে দিল মায়া। সোজা কিডনি বিক্রি করে দিল তার অগোচরে। মায়া কি আদৌ ভালো বউ? ওর মতন জঘন্য বউ কেউ হতে পারে এই দুনিয়াতে? মায়ার সর্বোচ্চ নিকৃষ্ট বউ হলো ওর স্বামীর। মায়ার হঠাৎ কান্নায় রিকশা চালক থমকে গিয়ে পেছনে তাকালো। গাড়ির গতি কমিয়ে মায়াকে কিছু জিজ্ঞেস করতে চাইলে মায়া চোখ মুছতে মুছতে রিকশাওয়ালার উদ্দেশ্যে বললে, চাচা একটু দ্রুত চালাবেন গাড়িটা। রিকশা চালক আর প্রশ্ন করলো না মায়াকে, বরং মায়ের কথায় স্বাভাবিকের ন্যায় থেকে একটু দ্রুত গাড়িটা টানলো মায়ার দেয়া ঠিকানায়।
মায়ার রাস্তা পথের দিকে তাকালো, হৃদকে আশেপাশে দেখা যায় কিনা তা দেখতে। মায়াকে আজ সকালে আসিফ কলেজে ড্রপ করার সময় বলেছিল ওরা আজ ঢাকা ঢাকা ব্যাক করবে। এবার ফিরতি মাস এবার ফিরতে মাস দুয়েক সময় নিবে। হৃদ দেশের বাইরে যাওয়ার কথা। এমত অবস্থায় মায়া যদি এখন হৃদের কাছে পৌঁছানোর আগে হৃদ চট্টগ্রাম ছেড়ে চলে যায়, তাহলে মায়ার আর নিষেধ করা হবে না। ওর স্বামীর কিডনি দিয়ে কোনো ডিল টিল করতে চায় না ও। হৃদ সকালের মায়াকে যেন হৃদ সকালে উকিলের দেওয়া ডিলের কাগজগুলো ফের দেয় এটাও বলবে। মায়া এখন আর ওর স্বামীকে খুঁজবে না। যেদিন মায়ের 2 লাখ টাকা জোগাড় করতে পারবে সেদিন খুঁজবে না হয়। মায়া এবার নিজেই খুঁজে নিবে ওর স্বামীকে। তারপরও হৃদের সাথে স্বামীর কিডনি দিয়ে কোনো রূপ ডিল করবে না। করবে না মানে নাই। এই যাত্রায় মায়ের ভাগ্য ভালো হয় রিক্সা থেকে থেমেই হৃদের বিল্ডিং এর নিচে আসিফকে দেখলো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো অল্প অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাবে। আসিফের সঙ্গে ড্রাইভার সহ আরো 10-12টার মতন ছেলে পেলে দাঁড়িয়ে থাকতে দেখলো মায়া। মায়া সেদিকে এগিয়ে যেতেই রাহাত সালাম দিল। আসিফ মায়াকে অসময় দেখেও কিছু বলল না, বরং মায়া কিছু বলার আগে আসিফ স্বাভাবিকের ন্যায় বলল, হৃদ ভাই উপরেই আছে এবং রেডি হচ্ছে। মায়া সিঁড়ি ভেঙে দ্রুত উপরে উঠলো। দরজা নক করতে গিয়ে দেখলো ভেতর থেকে দরজা খোলা। হয়তো হৃদ বেরিয়ে যাবে বলে লাগায়নি। মায়া চাপানো দরজাটা ঠেলে ভিতরে ঢুকতেই দেখলো হৃদ সোফায় বসে সুচ পড়ছে। কারোর উপস্থিতি টের পেতেই হৃদ বেখেয়ালি ভাবে চোখ তুলতেই দৃষ্টি মিলল মায়ার সাথে। মায়াকে অসময়ে দেখে খানিকটা কপাল কুঁচকালো। তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে তড়াক করে তাকালো দেয়াল ঘড়ির দিকে। এক পলক সময়টাও দেখে নিল। মাত্র দুপুর 12টা 5 মিনিট। তার মানে মায়ের পরীক্ষা এখনো শেষ হয়নি, রানিং। তাহলে এই মেয়ে এই অসময়ে পরীক্ষা রেখে হৃদের বাসায় কি করছে? হৃদ পুনরায় নিজের সুচ পড়ার স্থির হলো। কি চাই কি চাই এটা হৃদ আর কি জিজ্ঞেস করছে। তারপরে মায়া বলে, আমি সকালে আমাদের মধ্যকার ডিলের কাগজপত্রগুলো ফেরত চাই ভাইয়া। আমার স্বামীর ক্ষতি করে কোনো কিছু করব না আমি। আপনি আমাকে সকালের কাগজগুলো ফেরত দিন প্লিজ। আপাতত কোনো চুক্তিতে যেতে চাই না আমি। যেদিন আপনার চাওয়া টাকা জোগাড় করতে পারবো সেদিন ওই লোকটাকে খুঁজবো, নয়তো না। তারপরও আমি আমার স্বামীর কিডনি দিয়ে কোনো রকম চুক্তিতে জড়াবো না। মায়া হৃদের দিকে এগিয়ে আসতে আসতে দৃঢ়তা দেখিয়ে কথাগুলো বলল। হৃদ সুচ পড়তে পড়তে মায়ের কথাগুলোর যথাযথ অর্থ বুঝতে চাইল। ডিলের নাম করে হৃদ যে সকালে মায়ের থেকে কায়দা করে কাগজগুলোতে সাইন করিয়ে নিয়েছিল, তার সবগুলোতেই ছিল তাদের বিয়ের রেজিস্ট্রি পেপার আর কিছু বিয়ের সত্যায়িত প্রমাণপত্র। কোনো কিছুই তো চুক্তিপত্র ছিল না। এখন এই বোকা মেয়েকে কে বুঝাবে সেই কথা? এই নারী বুঝবে? হৃদ কি এখন নিজের কিডনি বিক্রি করবে নাকি? আজব। হৃদ মায়ের কথায় তেমন পাত্তা দিল না। শুনতে না পাওয়ার মতন সোজ পড়ে উঠে দাঁড়ালো। মায়াকে আদেশ দিয়ে বলল ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসতে। হৃদের হুঠার আদেশে মায়া বিরক্তির সাথে সাথে উপচে পড়া রাগও হলো। মায়ের সিরিয়াস মোমেন্টে হৃদের হেয়ালি আদেশ ওর গা জ্বলে ওঠে রাগে। তারপরও সেটা চেপে গেল, প্রকাশ করলো না। কারণ এই মুহূর্তে মায়া হৃদের কাছে ধরা। দিলের কাগজগুলো নিতে হলে অবশ্যই মায়াকে হৃদের আদেশগুলো শুনতে হবে। মায়া তাড়াহুড়োয় হৃদের দিকে না এগিয়ে উল্টো হাঁটলো কিচেনের দিকে। মায়াকে কিচেনের দিকে যেতে দেখে হৃদ পকেটে হাত গুজালো। ছোটখাটো একটা নীল ডায়মন্ডের বক্স বের হয়ে আসলো তাতে। সকালে দুজনের বিয়ে হয়েছে, অথচ হৃদের এখনো মায়াকে তেমন কিছুই দেওয়া হয়নি। কাবিননামার মূল্য যদিও উসুল করে বিয়েটা করেছিল হৃদ, কিন্তু এত কিছু আপাতত বউকে বলা যাবে না। দেখা যাক এই লুকোচুরি খেলা আর কতদিন এইভাবে চলে। এই হাইডেন্সি খেলায় শুরু এই হাইডেন্সি খেলার শুরু তার বউ করেছিল, এবার শেষটাও তার বউকেই করতে হবে। হৃদ এই ব্যাপারে কোনো সাহায্য করবে না বউকে। যেভাবে হারিয়ে গিয়েছিল হৃদকে না বলে, ঠিক সেভাবেই বউ তাকে খুঁজে বের করতে হবে। ততদিন হৃদ শুধু তৃতীয় পক্ষের ভূমিকা পালন করবে এই বিষয়ে। হৃদ হাতের বক্সটার দিকে এক পলক তাকালো। দুটো বউকে দেওয়ার জন্য আপাতত তার কাছে দুটো জিনিস আছে। তার মধ্যে একটি হলো তার হাতের এই বক্সটা, কিন্তু সেটাও এই মুহূর্তে দিতে গেলে তার বউ বেশ উল্টাপাল্টা প্রশ্ন করবে তাকে, যার উত্তর এই মুহূর্তে হৃদের কাছে নেই। হাতের মুঠোয় বক্সটা চেপে হৃদ সামনে তাকালো। মায়াকে দেখলো হৃদের জন্য পানি নিয়ে আসতে। দুজন মুখোমুখি হতেই মায়া হৃদের দিকে পানির গ্লাসটা এগিয়ে দিতে দিতে আওড়ালো, নিন, খাও।
মায়া বলছে নিন, পরে হৃদ বলছে খাও। হৃদের আদেশে মায়া চমকে উঠে অবুঝ গলায় শুধালো, আমি আমি কেন? এটা তো আপনার, আপনি খান, নিন কুইক। মায়া একটু আমতা আমতা করলো, তারপর হৃদের আদেশ অনুযায়ী তরতর করে সবটা গ্লাসের পানি এক চুমুকে শেষ করে হাতে নিল গ্লাসটা। ঠান্ডা পানিটা গলা দিয়ে নামার সময় মায়ের মনে হয়েছিল এই মুহূর্তে এই পানিটুকু সত্যিই মায়ের বড্ড দরকার ছিল। তৃষ্ণায় কেমন গলা শুকিয়ে গিয়েছিল। টেনশনে, দুশ্চিন্তায় আর অস্থিরতার জন্য মায়া এতক্ষণ যাবৎ ঠাহর করতে পারেনি। কিন্তু হৃদ কিভাবে টের পেল মায়ের তৃষ্ণার্ত গলার শুকিয়ে যাওয়ার ব্যাপারে? মায়ের জানা নেই আর না জানতে চায়, তবে এই মুহূর্তে হৃদকে একটা ধন্যবাদ দিতে দরকার বলে মায়া ছোট করে বলল, ধন্যবাদ। হুম। হৃদ হালকা ঝুঁকে সোফার টেবিলের উপর থেকে ফ্ল্যাটের চাবির রিংটা হাতে নিতে নিতে মায়ের মুখে ধন্যবাদ শব্দটা শুনলো। তবে হ্যাঁ বা না তেমন কিছুই বলল না, কেবল চাবির রিং হতে একটা এক্সট্রা চাবি খুলে হাতে নিল আর সেটা মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, এটা তোমার, টেক দিস। বিষণ্ণে মায়া চমকিত চোখে হৃদের হাতের দিকে তাকিয়ে নিজের হাতের পানির গ্লাসটা টেবিলের উপর রেখে চাবিটা নিল। বড় সাইজের একটা চাবিকাঠি, সেটা উল্টে পাল্টে দেখে হৃদের উদ্দেশ্যে বলল, এটা কিসের চাবি? এই ফ্ল্যাটের। তো এটা আমাকে দিচ্ছেন কেন? এটা দিয়ে আমি কি করব? এই চাবির গুরুত্ব ও মূল্যায়ন দুটোই ভবিষ্যতে বুঝতে পারবে তুমি, প্রয়োজন পড়বে তোমার। হৃদের সিরিয়াস কথাটাও মায়ের নিকট কেমন হেয়ালি ঠেকলো। সে বুঝলো না বিষয়টা। ভবিষ্যতে মায়ের হৃদের ফ্ল্যাটে কি এমন প্রয়োজন পড়বে? আশ্চর্য। অনিচ্ছা সত্ত্বেও মায়া নিজের পরীক্ষার ফাইলের ভেতরে চাবিটা ঢুকিয়ে রাখলো। আপাতত এই একটা চাবি নিয়ে হৃদের সঙ্গে কথা বলাতে চায় না মায়া। একটা চাবি তো, সেটা আর কি এমন জিনিস? লোহার একটা ছোট্ট পদার্থ, ফেলে দিলেই শেষ। হৃদের হাতে মায়ার জন্য আনা দ্বিতীয় উপহারের বক্সটা সেটা আর দিল না, বরং সন্তর্পণে অতি সর্তপণে পকেটে ঢুকিয়ে ফেললো। হঠাৎ মনে হওয়ার মতন করে তাড়াহুড়ো করে মায়া বলল, ভাইয়া প্লিজ আমাকে ডিলের কাগজগুলো ফেরত দিয়ে দিন, আমি কোনো ডিলে যেতে চাই না। মায়ার কথায় হৃদ বাম হাতের সময়টা দেখে পকেটে হাত গুজাতে গুজাতে বলল, তুমি কিছু বললেই যে আমাকে সেটা শুনতে হবে এমনটা তো ডিল হয়নি। কাগজপত্রগুলো অলরেডি কোর্টে সাবমিট করা হয়ে গেছে। ডিল ক্যান্সেল করা যাবে না। তুমি এখন আসতে পারো, আমি বেরোবো। হৃদ মায়াকে কৌশলে এড়াতে চেয়েছিল, তাড়িয়ে দিতে, কিন্তু মায়া বের হলো না। স্বামীর জন্য মায়ের ছটফট অস্থিরতা হৃদের চোখে পড়ার মতন ছিল। বউয়ের এত ভালোবাসা, এত অস্থিরতা সব তো হৃদের জন্যই, তাই না? হৃদের ভেতরটায় হঠাৎ পৈশাচিক আনন্দে শীতল হলো। অনাকাঙ্ক্ষিতভাবে কারোর দিশেহারা ছটফটে কারণ হতে পেরে হৃদের ভেতরে অদ্ভুত আনন্দ বোধ করলো। খুব কাছ থেকে মায়ের ছটফট দেখতে পারছে হৃদ, আর সেটাও যেন হৃদের পৈশাচিক আনন্দের কারণ হলো। কিন্তু হৃদের পৈশাচিক আনন্দ বেশিক্ষণ টিকলো না মায়ের পরবর্তী আচরণে। হৃদ ডিল ক্যান্সেল করতে অস্বীকার করাতে দিশেহারা হলো মায়া। ঝরঝর করে কেঁদে ওঠে, তৎক্ষণাৎ হৃদের পায়ের উপর পড়লো। দুহাতে হৃদের দুপা চেপে ধরে আকুতি মিনতি করে বলল, ভাইয়া প্লিজ প্লিজ আপনার পায়ে পড়ছি আমি, প্লিজ আমাকে কাগজগুলো ফেরত দিন। লোকটা এসবের কিছু জানে না। আমি লোকটার ক্ষতি করতে কোনো ডিল করিনি। আমার দ্বারা ওনার কোনো ক্ষতি হলে আমি সেটা সহ্য করতে পারবো না, মরে যাব। ভাইয়া প্লিজ আপনি লোকটার কোনো ক্ষতি করবেন না, লোকটার কিডনিও নিবেন না। প্লিজ আমাকে ডিলের কাগজগুলো ফেরত দিন, প্লিজ প্লিজ। হৃদ হতভম্ব, ভীষণ হতবাক, স্তব্ধের ন্যায় হতবুদ্ধি হয়ে ঠায় দাঁড়িয়ে এক জায়গায়। মায়া হুট করে হৃদের পায়ে পড়ে এমনটা করবে হৃদের ঘুণাক্ষরেও ধারণাতে ছিল না। মায়ার কান্না আহাজারিতে হৃদের মনটা হুট করেই কেমন নরম আর শীতল হয়ে গেল। বউয়ের ভালোবাসায় ভেতরটা ঠান্ডা অনুভব করলো। হৃদ ভাবলো সে হয়তো একটু বেশিই করে ফেলেছে, বউয়ের অনুভূতি নিয়ে খেলা ঠিক হয়নি। সত্যিটা বলে দেওয়া উচিত ছিল। হৃদ কোমল হাতে মায়ার বাহু চেপে দাঁড় করালো। মায়া তখনও হৃদের মুখোমুখি দাঁড়িয়ে হাত জোর করে আকুতি মিনতি করে কাঁদছে, ওর স্বামীর কোনো ক্ষতি না করতে, ডিলের কাগজগুলো মায়াকে ফেরত দিতে। হৃদ ঠোঁট গোল করে ভেতরকার অস্থির নিঃশ্বাস ছাড়লো। কপালের কপালের এক পাশ চুলকে মায়ের কন্দুন্নত মুখটার দিকে তাকালো। স্বামী হিসাবে হৃদ নিজের পরিচয় এই মুহূর্তে দিলে মায়া সেটা কিভাবে গ্রহণ করবে তাও খানিকটা ভাবলো। হৃদ নিজের সংশয় দূর করে মায়ার হিজাবের উপর দিয়ে মাথায় নিজের ডান হাতটা রাখলো। স্বামী হিসাবে অধিকার খাটিয়ে এই প্রথম হৃদ মায়াকে স্পর্শ করলো। যত্ন নিয়ে একটু মায়ার মাথায় আদরে হাতটা বুলিয়ে দিল। হৃদ আবারও একই অস্থিরতায় চাপা নিঃশ্বাস ফেলে বলল,
যাকে তুমি খুঁজছো তাকে খোঁজা বাদ দিয়ে আমাকে স্বামী হিসাবে গ্রহণ করলে চলবে না তোমার? হৃদ কথাটা শেষ করতে যতটুকু দেরি হলো ব্যাস এইটুকুই, কিন্তু মায়ের রিয়াকশন দেখা গেল তৎক্ষণাৎ। মুহূর্তের মাঝে হৃদের হাতটা ঝাড়া মেরে মাথার উপর থেকে ফেলে দিল। তীব্র রাগে তেতে উঠে বলল মায়া, আমি আপনার কাছে সাহায্য চেয়েছিলাম, উপদেশ নয়। তৃতীয় পক্ষ হয়ে একদম আমার ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করবেন না। আমি কাকে খুঁজবো কাকে খুঁজবো না সেটা আমার ব্যক্তিগত মতামত হবে, আপনার না। আমাকে দুর্বল ভেবে একদম সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। আমি ওই টাইপের মেয়ে নই যারা আপনার রূপ আর টাকা পয়সা দেখে আপনার পেছনে ঘুরে বেড়াবো। আর না, আমার ভালোবাসা এত ঠুনকো যে কারোর কথায় নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করব। একদম নিজের লিমিটে থাকবেন, আমার আপনাকে পছন্দ না। মায়ের রাগ, মায়ের দৃঢ়তা হৃদকে মুগ্ধ করার কথা ছিল, কিন্তু হৃদ মুগ্ধ হতে গিয়েও নড়ে উঠল। হৃদ যে মায়াকে বুঝতে চেয়েছিল সে মায়া হৃদ যে মায়াকে বোঝাতে চেয়েছিল সে মায়ার স্বামী হয়, এই কথাটা তো মায়া মানতেই নারাজ। বিশ্বাস করবে কখন? হৃদের মস্তিষ্কে হঠাৎ জ্বলে উঠল কিছু একটা আপত্তি জানিয়ে। মায়া নিজের স্বামীকে যতটা পাগল হয়ে ভালোবাসে ঠিক ততটাই হৃদকে অপছন্দ করে। এতটাই অপছন্দ করে যে হৃদ মায়ার স্বামী হতে পারে এটা এই মেয়ে কল্পনাতেও রাখেনি। হৃদ তো শুধু প্রাথমিক অবস্থায় এই মেয়েকে একটু বোঝাতে চেয়েছিল হৃদ মায়ার স্বামী হতেও পারে, পুরোপুরি হৃদ সত্যটা বলেনি। অথচ মায়া অল্প কথা শুনেই রিয়াক্ট করলো। হৃদের কথাটা বিশ্বাস করা তো দূর, উল্টো ভুল বুঝে বসলো। এই ভেবে হৃদ তার বউয়ের সুযোগ নিচ্ছে। আজব, সে কেন সুযোগ নেবে? মেয়েটি তার বউ হয়। যদি হৃদের কখনো মনে হয় তার বউকে দরকার তাহলে সে সোজা বেডরুমে নিয়ে ফেলবে এই মেয়েকে, তারপরও বাউতাবাজি করে বউকে ছুবে না সুযোগ নেওয়ার উদ্দেশ্যে। এমনটা করার হৃদের দরকারও নেই। হৃদের মনে তীব্র প্রশ্ন জাগলো, আচ্ছা এই মেয়ে যখন জানতে পারবে হৃদ মায়ের স্বামী হয় তখন কি করবে? এত এত ভালোবাসা থাকবে এত এত ভালোবাসা থাকবে তো এই নারীর তার প্রতি? নাকি হৃদ এই স্বামী নাকি হৃদ এই নারীর স্বামী হয় বলে সে এত ভালোবাসা মুহূর্তেই ঘৃণায় রূপান্তর করবে? দূরে সরে যেতে চাইবে হৃদের থেকে? অসম্ভব। হৃদ এত সহজে ছেড়ে দিবে বউকে? তাকে এত আগ্রহ নিয়ে পাগল বানিয়ে শেষে কিনা ছেড়ে দিবে এই নারীকে? অসম্ভব। জানে মেরে ফেলবে না সে এই নারীকে, তারপরও ছাড়বে না। এতক্ষণের ভালো লাগাটুকু হুট করেই কেমন বিতৃষ্ণা ঠেকলো হৃদের নিকট। মায়ার শক্ত অনলের দিকে তাকিয়ে হৃদ তেতো গলায় বলল, নিজের লিমিটেই আছি আমি। এমনটা যাতে না হয় তুমি নিজের লিমিট ক্রস করে একটা অপছন্দের মানুষের সাথে নিজের সারাটা জীবন সারাটা জীবন শেয়ার করতে হলো। আপনার সাথে আমার একটা চকলেট পর্যন্ত শেয়ার করব না, সারা জীবন তো দূর। শুধু চকলেট না, নিজের সবকিছুই আমার সাথে শেয়ার করবে তুমি, তাও স্বেচ্ছায়। আই প্রমিস। অসম্ভব। অসম্ভব বলতে কিছু নেই। তোমার বাসরেও আমাকে পাবে, তোমার বাচ্চাদের বাপও আমি হব। এবার আউট। আপনার মতন নোংরা মানসিকতার মানুষ আমি জীবনেও দেখিনি। আমাকে চুক্তিপত্রের কাগজগুলো ফেরত দিন, আমি চলে যাব। মায়ের উল্টাপাল্টা কথায় হৃদের রাগ বাড়ছে। হৃদ দাঁতে দাঁত চেপে মায়াকে শুধালো, এই যাবে তুমি এখান থেকে? ভালো লাগছে না আমার। কোনো ডিলের কাগজ টাগজ আমি দিব না, যাও। তারপরও যদি স্বামীর প্রয়োজন হয় তাহলে আমাকে দিয়ে কাজ চালাও, ফুল সার্ভিস দিব। তারপরও এখন বের হও, ভীষণ রাগ লাগছে আমার। কন্ট্রোল হারালে খুব খারাপ হবে তোমার, যাও। হৃদের কথায় মায়া রাগান্বিত চোখে জেদ ধরে দাঁড়িয়ে রইল। হৃদের মতন এত খারাপ ভাষায় কেউ আমাকে কুপ্রস্তাব দেয়নি। মায়ার রাগটা যে কোথায় হচ্ছে বলা দায়। হৃদ মায়াকে যেতে না দেখে তেতে উঠল। হৃদ বেশ বুঝতে পারছে মায়া হৃদকে ভালোবাসে না, এমনকি ভবিষ্যতে স্বামী হিসাবে হৃদের পরিচয় পেলেও যে মায়ার এই ভালোবাসা থাকবে না সেটাও হৃদ বুঝতে পারছে। তাহলে এখন এত আগ্রহ নিয়ে এই যে এখন এত আগ্রহ নিয়ে যে এই নারী তাকে পাগল বানাচ্ছে সেটাকে দেখবে। হৃদ জাস্ট পাগল হয়ে যাচ্ছে এই নারীর জন্য। এই নারী আর কিছুক্ষণ হৃদের সামনে থাকলে নিশ্চিত সে রাগে কন্ট্রোল হারাবে। কি শুনতে পাওনি? দাঁড়িয়ে আছো কেন? যাও। তোমার এই নাটক দেখানো ভালোবাসার আমি অলরেডি বুঝেছি, আর কাহিনী করতে হবে না, যাও। আর হ্যাঁ, স্বামীর দেখা তুমি এই জীবনে পাবে না। মনে করো তোমার স্বামী মৃত, আমি তাকে মেরে ফেলেছি, এবার আমাকে গ্রহণ কর। মানে বলতে চাইছে কিন্তু বলতে পারে নাই। হৃদের বাকি কথা শেষ করার আগেই মায়ের অনাকাঙ্ক্ষিত আক্রমণের শিকার হলো হৃদ। টেবিলের উপর রাখা সেই পানির গ্লাসটা তুলে মায়া হঠাৎ ছুঁড়ে মারল হৃদের দিকে। হৃদের অপরাধ, সে মায়ার স্বামীকে মৃত বলেছে। আকস্মিক ঘটনায় হৃদ নিজেকে সারানোর সুযোগ পায়নি। সে কেবল নিজেকে বাঁচাতে
মুখের উপর আড়াআড়ি হাত বাঁধলো রক্ষা করতে, যার দরুন মায়ার ছুঁড়ে দেওয়া ভারী গ্লাসটা হৃদের হাতের কবজায় আর কপালে লাগলো। এতে করে হৃদের হাতের ঘড়ির কাঁচ ভেঙে মুহূর্তেই হাত কেটে রক্ত রক্ত বেরিয়ে কবজাতে চড়ালো। কপালটাও গ্লাসের কাছে বেশ আংশিক রক্ত গড়ালো কপাল থেকেও। হৃদ মুখের উপর হাত বেঁধে ঝুঁকে রইল কয়েক সেকেন্ড। মূলত পুরো বিষয়টা হৃদের বুঝতে কয়েক সেকেন্ড লাগলো। যখন বুঝতে পারলো বিষয়টি কি হয়েছে, ঠিক তক্ষুনি দপদপ করে তীব্র রাগে জ্বলে উঠলো হৃদের মস্তিষ্ক। তাকে কেউ আঘাত করলে সেটা সহ্য করতে পারে না, সে কন্ট্রোলের বাইরে চলে যায় সবকিছু। মায়া না চাইতেও সেই কাজটাই করে ফেলে। হৃদের চেপে রাখা রাগটা আরো বাড়িয়ে দিল নিজের অজান্তে। কয়েক সেকেন্ডের নিস্তব্ধ পরিবেশটা হুট করেই কেমন অশান্ত তাণ্ডবে পরিণত হলো। সুন্দর ফকফকা ড্রয়িং রুমের ছড়িয়ে পড়লো অসংখ্য কাচের টুকরো। হৃদ রাগের বশে মুহূর্তের মাঝেই সোফার টেবিল মাথার উপর তুলে আছাড় মারলো সজোরে। তীব্র শব্দে অসংখ্য কাঁচ ভাঙা পড়লো চারপাশে। মায়ার পায়েও গিয়ে বিঁধলো সেই কাচের টুকরো কিছু। এবার রক্ত মায়ার পা থেকেও বেরোলো। ভয়ে মায়া মৃদু চেঁচিয়ে উঠলো। হৃদের এত রাগের শিকার হয়নি কখনো। আতঙ্কিত মায়া কেঁদে উঠে ছিটকে দূরে সরতে চাইলো হৃদের ভয়ে, কিন্তু তার আগে হৃদের শক্ত থাবায় পিষ্ট হয় সে। মুহূর্তের মাঝে হৃদের শক্ত হাত চালান হয় মায়ের গলায়। চোখের পলকে সেই হাত মায়াকে ছিটকে ফেললো সোফায়। ছটফট করা মায়া দুহাতে হৃদের হাতটা গলা থেকে ছাড়াতে চাইলে হৃদের হাতের বাঁধন আরো দৃঢ় হয়। মায়ের উরু মায়ের উরু পাশের সোফায়। হৃদ এক পা তুলে তাতে হাতের ভর দিয়ে মায়ের উপর ঝুঁকে পড়ে রাগে রিরি করে দাঁতে দাঁত পিষে বলল, নাটক করিস? কাকে তেজ দেখাস তুই? এত আগ্রহ দেখিয়ে আমাকে পাগল বানিয়ে এখন আঘাত করিস? আমাকে চিনিস তুই? কি মনে হয় একটু নরম সরম হয়ে কথা বলেছি দেখে এমনি আমি ভালো মানুষ হয়ে গেলাম, আর তুই সেই সুযোগে আমাকে আঘাত করবি? তোর বাপ দাদার 14 গোষ্ঠীকে নখের উপর তুলে মেরে ফেললেও কারোর বাপের ক্ষমতা নাই ঠাহর পাওয়ার। সোজা গায়েব করে দিব। আজকেই শেষবার। নেক্সট টাইম এই একই ভুল করবি তো তোর এই সুন্দর শরীরটা আগে ছিঁড়ে খাবো, তারপর তোর পরিবারের কাছে তোকে পার্সেল পাঠাবো, তাদের জানাতে যে আমি কতটা খারাপ, মনে রাখিস। যাই হোক, এই পর্যন্তই ছিল হৃদমায়ার প্রেম গাথা। সরি 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 হৃদয়ের মায়াজাল পর্ব 13। পরবর্তী পর্বগুলো খুবই দ্রুত আসবে, শোনার জন্য চ্যানেলে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। আজকে আসছি। আল্লাহ হাফিজ।